আগেও পরে মোট ৭৪ দিন বন্ধ থাকার পর ১১ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে প্রবেশ করেন দলটির নেতাকর্মীরা। আমাদের প্রশ্ন, এই অপেক্ষাটা কেন? আপনার তো আমার নাম ধরে বললেন আমি সংসদে ছিলাম। হ্যাঁ, ১,৬০,০০০ টাকা না, বেতন ভাতা ১,৭২,০০০ টাকা। আর আপনি প্রশ্ন করেছিলেন যে কি করে অদ্ভুত অবিশ্বাস্য রকম ভাবে সম্পদ বাড়ে। হঠাৎ করে হাসিনার প্রশংসা কেন করলেন রুমিন ফারহানা, এটা কতটুকু সত্যি আজকে আমরা সেটাই জানবো। টক শো নাকি ডক্টর ইউনূস সাহেবের মুখোশ খুলে দিয়েছেন, এটা কতটুকু সত্যি টক শো, কি বলেছেন আসলে রুমিন ফারহানা, আজকে আমরা সেটাই জানবো। আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ভিডিওটি টেনে টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, এটাই আমার অনুরোধ। চলেন এখন আমরা বেশি দেরি করব না, বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি রুমিন ফারহানা টক শোতে কি বলেছিলেন। তাকে আসলে শেখ হাসিনা চান নাই, তার পক্ষে নির্বাচিত হওয়া কতটা দুরূহ এই নির্বাচনেও ছিল। আপনি আমার যে অনেক মেধাবী, অনেক কিছু মনে থাকে আপনার। বেরসা ফারহানা কাছে আসতে চাই। বেরসা ফারহানা, নির্বাচনের আগেও পরে মোট ৭৪ দিন বন্ধ থাকার পর ১১ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে প্রবেশ করেন দলটির নেতাকর্মীরা। আমাদের প্রশ্ন, এই অপেক্ষাটা কেন? আপনারা কি নির্বাচন, তার ফল প্রকাশ, নতুন সরকার গঠন, এগুলির জন্য ওয়েট করতেছিলেন? পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছিল যে ওই তালা আমাদের দেয়া না, বিএনপি ইচ্ছা করলে বিএনপির অফিসে যেতে পারে। কিন্তু আমরা দেখছিলাম যে বিএনপি অবরোধ ডাকে, বিএনপি হরতাল ডাকে, কিন্তু কোনো নেতাকর্মী সেখানে উপস্থিত থাকে না এবং বলে যে তাদের নির্বাচনী অফিসে তালা দেওয়া হয়েছে। কিন্তু ৭ জানুয়ারি নির্বাচন হয়ে গেল, ৯ জানুয়ারি সরকার গঠন হলো, ১০ জানুয়ারি এটা হলো, তারপরে দেখা গেল যে ১১ জানুয়ারি আমরা বেশ সাংবাদিকরা গিয়ে সে তালা আমরা ভাঙলাম। এটা কারণ কি আসলে? মানে ঠিক বুঝতে পারলাম না এটা জিনিসটা। জি, আমি আপনার প্রশ্নে আসার আগে একটা কথা সংশোধন করে দেই কাউসার ভাইয়ের। উনি তো একেবারে স্পষ্ট আমার নাম ধরে বললেন আমি সংসদে ছিলাম। হ্যাঁ, ১,৬০,০০০ টাকা না, বেতন ভাতা ১,৭২,০০০ টাকা। আর আপনি প্রশ্ন করেছিলেন যে কি করে অদ্ভুত অবিশ্বাস্য রকম ভাবে সম্পদ বাড়ে। আমি ৩.৫ বছর সংসদে ছিলাম, তো সংসদের গেলে তো একটা মানে আপনি হাঁটা চলা বাতাসেও আপনি অনেক খবর ভেসে বেড়াতে দেখবেন এবং শুনবেন নিজ কানে। আমি আমার অভিজ্ঞতা একটু শেয়ার করি। উনি তো বললেন ১০,০০০ টাকার সোনা এখন ১,০০,০০০ টাকা হয়েছে, ৩ লক্ষ টাকার প্লট কয়েক কোটি টাকা হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। আপনি কি জানেন সংসদে বেলের পর বেল বাজতে থাকে, এমপিরা তাদের আসনে আসে না। প্রধানমন্ত্রী স্বয়ং সবচেয়ে আগে ঢোকেন, তার আসনে বসেন এবং সবচেয়ে পরে বের হন। সম্ভবত তিনি তার সংসদ সদস্যদের বার্তা দিতে চান যে আল্লাহর ওয়াস্তে সংসদে সময় মতন এসে ঢোকো। কিন্তু সদস্যরা করেন না। কেন করেন না জানেন? তারা মন্ত্রীদের রুমে রুমে ঘুরতে থাকেন কাজের এই যে পার্সেন্টেজ নিয়ে, কাজ, এই তদবির সেই তদবির ইত্যাদি ইত্যাদি। তদবির থেকে বিরাট টাকা আসে। তারপরে আসে হলো টেন্ডার বাজে থেকে, তারপরে আসে হলো একেবারে সর্বনিম্ন যেটা টিআর কাবিখা বিক্রি করে, সেখান থেকে তারা টাকা পায়। আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম নতুন হচ্ছে না, তাই না? মানে না, নতুন হচ্ছে না। তবে কিনা খালেদ, যেটা ভয়ঙ্কর সেটা হলো জবাবদিহিতার জায়গাটা যত কমতে থাকবে না, তত শতাংশ বাড়তে থাকবে। এত গুণ সম্পদ আগে বেড়েছিল, এখন হয়তো ১০০০ গুণ বাড়বে। এইবার দেখবেন কোটি গুণ সম্পদ বেড়ে গেছে, কারণ জবাবদিহিতা নাই। তো ডান হাতও প্রধানমন্ত্রীর, বাম হাতও প্রধানমন্ত্রী। জবাব দিয়ে আছে বলি তো আমরা ১০০ জনের মতো সংসদ সদস্যকে এবার আওয়ামী লীগের নৌকা পাইতে দেখি নাই। ৯৬২ জন স্বতন্ত্র হয়ে এসছেন। তারা প্রথম দিনে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যা বলবেন তাই, আমরা আপনার সঙ্গেই থাকতে চাই, আমরা আসলে ডানে বামে আর কিছু চাই না। মজার ব্যাপার কি খালেদ, আমরা ৭০ ধারা নিয়ে অনেক কথা বলি, তাই না? ৭০ ধারার সমালোচনা করি। আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যেটুকু বুঝি, ৭০ ধারায় কিন্তু আপনি যদি সরকারি দলের সংসদ সদস্য হয়ে থাকেন, আপনার কোনো বাধা নাই সরকারের সমালোচনা করতে, সরকারকে জবাবদিহিতার মধ্যে আনতে। হ্যাঁ, আপনি বিলে সরকারের বিপক্ষে ভোট দিতে পারবেন না, আপনি কিন্তু যা ইচ্ছে তাই বলতে পারবেন, যে কোনো সংশোধনী আনতে পারবেন, সমালোচনা করতে পারবেন, মন্ত্রীদেরকে জবাবদিহিতার আনার চেষ্টা করতে পারবেন, কিন্তু সেটার কোনো চর্চা বাংলাদেশে নাই। ৭০ আমার কাছে একটা অজুহাত মনে হয়, কারণ আমি তো দেখি না যে মানে বাংলাদেশে নেতা নেত্রীদের সমালোচনা কেউ সংসদের বাইরেও করেছেন, এরকম আমি কোনো দেখি নাই। সুতরাং ৭০ এগুলি বলে আমি আপনার সাথে একমত। আমি শুধু এইটুকুই বলে রাখলাম যে ৭০ দিয়ে আসলে এটা কোনো বাধা না, এইটুকুই আপনার সাথে আমি একমত। ৭০ আসলে কোনো বাধা না। তো যেই প্রশ্নটি আপনি করেছেন অফিসের তালা, আপনি নিশ্চয়ই দেখেছেন ২৮ তারিখের পর ২৯-এ যখন আমাদের মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির সদস্যদের কারাগারে নেওয়া হলো, জোন লিখে ঘেরাও করে রাখা হয়েছিল এবং দিনের পর দিন সেখানে পুলিশ পাহারায় ছিল। আমাদের যুব দলের একজন
সদস্য তিনি গিয়েছিলেন সেই অফিসে, তাকে সেখান থেকে গ্রেফতার করা হয় এবং আমাদের উপরে সত্যিকার অর্থে ইনস্ট্রাকশন ছিল, কারণ আমরা এমন কেউ নাই যার বিরুদ্ধে মামলা নেই। আমার বিরুদ্ধে খালেদ বাস পোড়ানোর মামলা হচ্ছে এই 28 তারিখের পরে। আমি বাসে আগুন দিয়েছি, আপনি না বলেছেন বাসটা পুড়েছে, ফ্যাক্ট রিমেন্স যে বাসটা পুড়েছে। অফ কোর্স আপনাদের হরতাল অবরোধের সময় বাসটা পুড়েছে, হরতাল অবরোধের সময় অ্যাবসলিউটলি বাস পুড়েছে, আমাদের কর্মসূচিতে বাস পুড়েছে, দুটোই সত্য কথা। বেনিফিট কে পেল, লুজার কে হলো? বেনিফিট বিএনপি পেয়েছে, কারণ হলো যে 40% ভোটের জায়গায় 80% ভোট পাইতো আওয়ামী লীগ। না খালেদ, বিএনপি বেনিফিশিয়ারি হয় নাই, আপনি নিজেও সেটা জানেন। এইভাবে চিন্তা করাই ভালো। আটকানোর জন্য বলছেন। জি, বেনিফিটটা এমনই পেয়েছে আওয়ামী লীগ যে তারা মহাসচিব থেকে শুরু করে 28,000 নেতাকর্মী কারাগারে নিয়ে যেতে পেরেছে। বেনিফিট এমনই পেয়েছে আওয়ামী লীগ যে তারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রচারণা চালাতে পেরেছে যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। যদিও আমরা জাতিসংঘের তরফ থেকে স্পষ্ট বলতে শুনেছি যে, আমি একটু শেষ করি, এই ধরনের ঘটনার সঙ্গে সরকারি দলের নেতাকর্মীরা যুক্ত বলে তাদের কাছে প্রতীয়মান হয়। 3 হচ্ছে তারা এই সুযোগে এমন অবস্থা তৈরি করতে পেরেছে যে বিএনপির নেতাকর্মীরা শুধু অফিস ছাড়া হয় নাই, এলাকা ছাড়াই হয়ে